বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত থাকবেন ABM ইব্রাহিম খলিল, আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী পার্টি BSP। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। এখন ABM ইব্রাহিম খলিল সাহেব আমাদের সাথে আছেন। ইব্রাহিম খলিল, আপনার সাথে আমি শুরুতেই আলোচনা শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন যে সাবেক প্রধানমন্ত্রী একটি ফোন আলাপ দর্শক গতকালকে থেকে আসলে বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি, এটি নিয়ে নিউজও হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজনের সাথে, ভারত থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তির সাথে, যেমনটা গণমাধ্যমে আসছে, যে তার সাথে কথা বলছেন এবং সেখানে তিনি দাবি করেছেন, প্রথমত তিনি তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে নানা দিক নির্দেশনা দিয়েছেন, সেই ফোন আলাপে আমরা শুনতে পেয়েছি। এবং যেমনটা বলছিলাম যে তার কথার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল, তিনি দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিনি পদত্যাগ করেননি, এবং তিনি একদম কোট করে যেটি বলেছেন সেখানে সেটি হচ্ছে যে আমি তো পদত্যাগ করি নাই, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করার কথা আমার, কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু 6 তারিখের জায়গায় 5 তারিখে লং মার্চ নিয়ে আসলো, কাকে বুঝিয়েছেন আমরা জানি না। এবং 5 তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানের সিকিউরিটি, তাহলে অনেক লাশ পড়বে। এমনটা আমি বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফোন আলাপটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই অডিওটির কথা। এবং বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী তিনি ওই অডিওতে যেটা আমরা শুনতে পাই, তিনি বলেছেন যে লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না। এবং তিনি আরও বলেছেন যে যখন এমন সিচুয়েশন হয়ে গেল, আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবন গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি। সাবেক প্রধানমন্ত্রী তিনি বলছেন যে তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি, কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি। এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। এবং যে অডিওটি আমরা শুনতে পাই বিভিন্ন গণমাধ্যমে গতকালকে থেকে আমরা দেখছি, সামাজিক মাধ্যমেও জিনিসটি ভাইরাল হয়ে গেছে। এবং এখানে তিনি আবার বলেছেন যে আমি এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার, এই কথাগুলো তিনি বলেছেন। এবং সাবেক প্রধানমন্ত্রী এই অডিওতে আরও কিছু, যারা আপনারা শুনেছেন তারা হয়তো বা জেনে থাকবেন, আরও কিছু কথা বলেছেন। তার মধ্যে যে উল্লেখযোগ্য আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তার ব্যাপারে ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার সাথে কথা বলছিলেন, অথবা তার যে সদৃশ কণ্ঠ আমরা যেটা শুনতে পেয়েছি অডিওতে, সেখানে তিনি বলেছেন যে সে তো জবরদখল করেছে, তার কোনো লিগ্যালিটি নাই, উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই, মানে বাংলাদেশে কোনো পদ নাই, মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল, এই ধরনের কথাবার্তা। এবং আমরা অ্যাডভোকেট ABM ইব্রাহিম খলিল, তার কাছ থেকে আমরা আসলে এই বিষয়টাতে জানার চেষ্টা করছিলাম, এবং আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে যাব। এবং আমাদের কাছে সাথে আবারও যুক্ত হয়েছেন অ্যাডভোকেট ABM ইব্রাহিম খলিল। ABM ইব্রাহিম খলিল, আমরা যেই বিষয়টাতে আলাপ করছিলাম আপনি নিশ্চয়ই আমাকে শুনতে এবং দেখতে পারছেন এখন? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমি আবার একটু বলি, আপনি কথা বলা শুরু করার আগে যে কষ্ট করে একটু হয়তো বা আপনাকে মানে একটু জোরে কথা বলতে হবে, কারণ যে কোনো টেকনিক্যাল কারণে সাউন্ডটা একটু কম আসছে, দর্শকরা যাতে আমাদের শুনতে পান। জি, যেই বিষয়টাতে ছিলাম আমরা আবার ওখান থেকে আসি, না হলে ধারাবাহিকতাটা আসলে থাকবে না। যেটা হচ্ছে যে সহজ প্রশ্ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্রটি আসলে কোথায়, তিনি কি প্রক্রিয়ায় পদত্যাগ করেছেন, এটার আইনি ব্যাখ্যাটা কি, এবং এটা কেন জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না? জি, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি পদত্যাগ জমা দিয়ে পলায়ন। আপনি 57 অনুচ্ছেদ অনুযায়ী উনি যে কথাটা বলছে, 57 অনুচ্ছেদে তার পদত্যাগ হয়নি। 57 অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করা হবে সেই বিষয়ে বলা। তো একজন প্রধানমন্ত্রী যখন তার জনতার চাপে বা দেশের জনগণের চাপে বা বিভিন্ন কারণে দেশ থেকে পলায়ন করবে, সেই ক্ষেত্রে যে প্রধানমন্ত্রীর পদের যে শূন্যতা দেখা যায় সেই বিষয়ে স্পষ্ট বলা যায়।
উনি যখন পলায়ন করছেন, এই ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী পদ শূন্য হয় 106 অনুচ্ছেদ অনুযায়ী। আমি সহজে বলছি, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী 106 অনুচ্ছেদে যে বিষয়টি বলা আছে যে সুপ্রিম কোর্টের একটা উপদেষ্টা মণ্ডলী আছে। উপদেষ্টা মণ্ডলী আলোচনা ক্রমে ডক্ট্রিন অফ নেসেসারি বিশেষ প্রয়োজনে যে কাউকে দেশের দায়িত্ব দিতে পারে। আমাদের 106 অনুচ্ছেদ অনুযায়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেই প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা হয়েছে, উনি ওনার প্রক্রিয়াটা 106 ধরে নেওয়া, 106 অনুযায়ী উনি প্রধান উপদেষ্টা হয়েছে। যেহেতু সাংবিধানিক প্রধানমন্ত্রীর যে পদ সেটা শূন্য, উনি পলায়ন করেছেন, সেক্ষেত্রে 106 যে ডক্ট্রিন অফ নেসেসারি সময়ের চাহিদা, এই সময়ে আমার দেশের প্রধানমন্ত্রী পদটা তো দেশ তো অচল হতে পারে, এই সময়ের চাহিদা অনুযায়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে এবং এটার সংবিধান অনুযায়ী এটা লিগেলি রহিয়াছে এবং এটা লিগেল। এখানে উনি যে বক্তব্য দিয়েছেন সেটা হলো উনি আসলে ওইখানে বসে দেশের পরিস্থিতিটা একটা ঘোলাটে করার এরকম একটা বক্তব্য। দেশের উনি তো চলে গেছে, দেশে কিছু আবার দেখা গেল যে দেশে একটা মানে অরাজকতা বা দেশে একটা ঝামেলা হলো, উনি এরকম কিছু বলার জন্য বা এরকম কিছু হওয়ার জন্য আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন যে মনে হচ্ছে এরকম কিছু চিন্তা করি উনি এই বক্তব্যটা, তার বক্তব্যের মধ্যে কোনো লিগালিটি, তার পলায়নের পরে দেশের যে সাংবিধানিক শূন্যতা দেখাচ্ছে সেই শূন্যতা অনুযায়ী সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদে তিনি হয়েছেন, প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনা। সংবিধান অনুযায়ী সবকিছু হয়েছে ইলিগাল, সম্পূর্ণটাই লিগাল এবং লফ। জি, এবং এই জায়গায় আমি একটু ইব্রাহিম খলিল আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, সবকিছু ঠিক আছে, সেক্ষেত্রে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পদত্যাগপত্র, এটি জনসম্মুখে প্রকাশ করা, এটি দেখানোর ক্ষেত্রে কি কোনো আইনি সমস্যা আছে, নাকি এটা চাইলে দেখানো যেতে পারে? তাহলে যদি দেখানো যায় সেক্ষেত্রে এটা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উচিত না যে দেখানো? আপনি কি মনে করেন? একটা গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, তার পদত্যাগের ছবি বিকেতে আসছে, এটা গুরুত্ব, আমরা পাবলিক এটা দেখার মতন তো আর কিছু আমাদের এটা দেখাইতে হবে, এটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা প্রেসিডেন্টের কাছে আছে, প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের কাছে আছে, এটা আমাদের দেখার মতো তো বিষয় না। না, না, অবশ্যই না, স্বাভাবিক সময়ে অবশ্যই দেখার মতো বিষয় না, কিন্তু অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অথবা অনেকে এই প্রশ্নের অবতারণা করছেন, এই জন্য আমি আপনাকে প্রশ্নটি করলাম যে এখানে আইনি কোনো বিধিনিষেধ, কোনো বাধা আছে কিনা। স্বাভাবিক প্রক্রিয়াতে তো আমরা দেখি যে সরকার পরিবর্তন হচ্ছে অথবা প্রধানমন্ত্রী পরিবর্তন, সেটা এক বিষয়, কিন্তু এবারের যে পরিস্থিতি সেই কারণে এই প্রশ্নের অবতারণা করা, এই বিষয়টি আপনার কাছ থেকে জানলাম। এবং আরেকটি বিষয় আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডটা দিই যে গত 4 সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে বেশি পরিচিত। শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আরও 5 জন গত 1 মাসে জামিনে মুক্তি পেয়েছেন। এরা হলেন সানজিদুল ইসলাম ইমন ওরফে কলাবাগান ইমন, এরপরে আছেন আব্বাস টিটন, পিচ্চি হেলাল, ফ্রিডম রাসু। গত 14 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইমন মুক্তি পান। একই সময় ইমনের প্রধান সহযোগী মামুনিও জামিনে মুক্তি পান। এর আগে 12 আগস্ট একই কারাগার থেকে মুক্তি পান ফ্রিডম রাসু ও পিচ্চি হেলাল। রাসুর বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা হত্যা সহ 13টি মামলা রয়েছে। আমি যদি সব মিলিয়ে বলি, এই যে যাদের বিরুদ্ধে যারা অপরাধী অথবা যারা দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ছিলেন, তারা আসলে কোন আইনে কিভাবে তারা বের হচ্ছেন? তারা তো যেহেতু রাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট, তারা যে আইনে মানে আইন অনুযায়ী তো তারা বের হচ্ছে। আইন জি, কোর্ট তাদেরকে, আদালতে তাদেরকে জামিন না দেয় তাহলে তারা বের হওয়ার সুযোগ না, কিন্তু প্রশ্নটা এই কারণেই উঠছে যে হঠাৎ করেই আমরা দেখছি যে সবাই একটা মানে এই 1 মাস 1.5 মাসের মধ্যে অনেকেই বের হচ্ছেন। এই জন্যই জানতে চাওয়া যে আসলে মানে তাদের কি সাজা শেষ হয়ে গেছে, নাকি তাদের বিরুদ্ধে যে তাদের যে সাজা দেয়া হয়েছিল সেটার মধ্যে কোনো আইনি জটিলতা রয়েছে? তাদের যে সাজা দেওয়া হয়েছে আসলে এই বিষয়টা বলতে গেলে আপনি একটু ব্রিফলি বলতে, বলেন, বলেন। আপনার জি, মিডিয়ারও অবগত আছে, এই গত 16 বছর
বাংলাদেশের যে আইন আদালতের যে বিচার ব্যবস্থা, সেখানেও একটা স্বৈরাচারী মনোভাব, স্বৈরাচারী ওইখানে আসলে আইন আদালত নিয়ে কথা বলাটা আদালত অবমাননা হয়ে যায়। তো যতটুকু বলা যায়, যতটুকু বলা যায়। জি। সেখানে আর কি। আর এই যারা বেশিরভাগ আপনি যারা বললেন যে এদের বিরুদ্ধে এতগুলো মামলা, এদের বিরুদ্ধে মামলা, তো এক্ষেত্রে অনেকেরই যাদের মধ্যে কোনো বিএনপির সংশ্লিষ্টতা বা জামাত শিবিরের সংশ্লিষ্টতা আছে, মোট কথা যে আওয়ামী বিরোধী কোনো সংশ্লিষ্টতা থেকে থাকে, তাদের বিরুদ্ধে একটা মামলা হইলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে 50 মামলা আছে। হাবিবুল খান সোহেল, আমাদের সোহেল ভাইয়ের বিরুদ্ধে 450টা মামলা। তারপরে সাইফুল আলম নিরূপ ভাইয়ের বিরুদ্ধে প্রায় 600 মামলা। তো এই রাজনৈতিক ভাবে আর কি মামলা হলো। তারা যে আপনি যে সন্ত্রাসীদের কথা বললেন, আসলে তারাও এই সন্ত্রাসী না হলেও এই স্বৈর শাসক যে স্বৈর শাসনটা দেশে ছিল, এদেরকে অনেক ক্ষেত্রে সন্ত্রাসী একটা ট্যাগ দিত। আমি ওই দিকে আর না গেলাম, যেহেতু আপনি জামিনের বিষয়টা বলছেন। জি। আদালত জামিন দিতে পারে, আদালত জামিন কাউকে নাও দিতে পারেন, এটা আদালতের এখতিয়ার। এটা আদালত থেকে লফুলি বের হয়েছে। হয়তোবা কারো সাজা হলে সেটা আপিলের মাধ্যমে বের হয়েছে, অথবা তার কারো সাজা না হয়ে থাকলে তারা জামিন আবেদনের মাধ্যমে জামিন নিয়ে বের হয়েছে। এটা আদালতের এখতিয়ার দিন, আদালত জামিন দিয়েছে, প্রসিডিং মতে তারা আদালত জেল। জি, এবং একটু ফিরে যেতে চাই যেই বিষয়টাতে, সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর যে আপনার ফোন আলাপে তার যে দাবি, যে অডিওটি ফাঁস হয়েছে, অথবা আপনি যেমনটা তার পদত্যাগের বিষয়ে লিগ্যাল বিষয়টি বলছিলেন, যে এর মধ্যে তিনি কিন্তু আরও বেশ কিছু বিষয় বলেছেন, যে তিনি যে কোনো সময় দেশে ফিরে আসতে পারেন। এই ধরনের কোনো সম্ভাবনা, অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে দেশে ফেরানোর জন্য কোনো আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে কিনা ভারত থেকে, এই বিষয়ে আপনার কি জানা আছে? আপনারা জানেন যে গত প্রায় 16 বছরে মধ্যে ওনার যে শাসনামলে 2010-এ একটা বিডিআর বিদ্রোহ হয়েছে। বিডিআর বিদ্রোহে তার এবং তার পরিবারের তাপস সহ একটা সংস্থা রয়েছে। সরাসরি এই বিডিআর বিদ্রোহে ওনার ইনভলভমেন্ট বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। যদিও বিডিআর বিদ্রোহ মামলাটা আবার রিভিউ হচ্ছে। তারপরে হেফাজত নিধন, যেটা শাপলা চত্বর হেফাজত নিধনের আমরা অনেক ফুটেজ দেখতেছি, অনেক কিছু একটা আসতেছে। এই মামলাটাও এই বিষয়ে একটা মামলা হতে যাচ্ছে। এরপরে 24-এর যে গণহত্যা, এর এবং 16 বছরে গুম খুন যত কিছু হয়েছে, সবগুলো তার ইন্ধনে। এখন এগুলো নিয়ে মামলা হচ্ছে। আপনারা 24-এর 5ই আগস্টের পরে প্রায় সারা দেশে অনেকগুলো মামলা হয়েছে, তাকে অনেকগুলো মামলা। সরকার তো যেহেতু সে আসামি, সরকার তো আইনগত ভাবে ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফেরানোর করি। আর সে দেশে যেহেতু সে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ নাগরিক, বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হলে বাংলাদেশে তো তার উপর যে যদি শাস্তি হয়, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী অ্যাপ্লাই হবে বাংলাদেশ। সে মামলা যদি সে ডিসচার্জ পায়, অব্যাহতি পায়, খালাস পায়, সেক্ষেত্রে তো সে আসতেই পারে, তার দেশ। জি। আমরা তো চাই যে যে কোনো প্রসিডিং হোক, সে আসুক। সে আসলে তো দেখা গেল যে তার বিচারটা হলো, সে নির্দোষ হলে নির্দোষ, সে দোষী হলে দেশের মানুষ তার বিচার দেখবে, কারণ দেশের তো মানুষ তার বিচার। জি, জনাব ইব্রাহিম খলিল, আপনাকে ধন্যবাদ। আপনি সাথে থাকুন, আমরা একটি ছোট্ট বিরতি নিব। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ABM ইব্রাহিম খলিল, আইনজীবী, সুপ্রিম কোর্ট। ইব্রাহিম খলিল, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইব্রাহিম খলিল, যে বিষয়গুলো আমরা কথা বলছিলাম, এখন আমরা আসলে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। সবই এর মধ্যে বেশিরভাগই আইনি বিষয় নিয়ে আমরা জানতে চাই আপনার কাছে। আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশ্যে এসেছে, এবং বিবিসি বাংলায় একটি রিপোর্ট হয়েছে, যেটি গতকাল আমরা দেখতে পেয়েছি। সেখানে গণ অভ্যুত্থানে রাজপথে ভূমিকা রয়েছে উল্লেখ করে 2009 সালে আওয়ামী লীগ সরকারের দেয়া যে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছে এই সংগঠনটি, এবং তারা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেই তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিটি তুলে ধরেছে। এবং হিজবুত তাহরির যে মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম, তিনি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন যে
5ই অগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন, ছাত্র জনতার সঙ্গে সংগঠনটির কর্মীরাও, তাদের সংগঠনের যে কর্মী তারাও মাঠে ছিলেন। তিনি বলেছেন যে বিডিআর বিদ্রোহের পর আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র প্রকাশ করে লিফলেট বিতরণের কারণে তাদের নিষিদ্ধ করেছে। এবং তিনি বলেছেন যে সিম্পলি একটা প্রেস নোট, এখানে কোনো স্মারক নাম্বার নেই, এসআরও নাম্বার নেই, কোনো আইনের দ্বারা আমাদের নিষিদ্ধ করা হবে সে আইনের কোনো উল্লেখ নেই, আইনের কোনো উপধারা সেটার উল্লেখ নেই, সিম্পলি গায়ের জোরে স্বৈরাচারী কায়দায় আমাদেরকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে, এমনটা বলছেন হিজবুত তাহরীরের যে মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম। এ জায়গায় যে আইনি বিষয়টি রয়েছে, তাদের কি আসলে সিম্পলি একটা প্রেস নোট দিয়ে কি একটি সংগঠনকে বাতিল করে দেওয়া সম্ভব? এখানে আপনি আইনি কি বিষয় রয়েছে আমাদের একটু বলবেন? আপনার সিম্পলি একটা প্রেস নোট দিয়ে একটা সংগঠন করা আমার সাংবিধানিক। আমি সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে আমি সংগঠন করতে পারবো, মুভমেন্ট করতে পারবো, রাইট টু মুভমেন্ট স্পষ্টভাবে বলা আছে, রাইট টু মুভমেন্ট। তো আপনারা যেটা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী তার বিরোধী যেই আসতো, তার বিরোধী বা যেই তার বিরুদ্ধে কথা বলতো, সে তার যে রাইট, মুভমেন্টের যে রাইট, সেটা যে কোনো ভাবেই হচ্ছে স্টপ। আপনি এটাও জানেন যে আপনারা জামাত শিবির, বড় সংগঠন জামাত ইসলামী, তাদেরকে কিন্তু সে নিষিদ্ধ করেছে। যেহেতু হিজবুত তাহরীর একটা সংগঠন, তাদের রাইট টু মুভমেন্ট আছে, তাদেরকে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ সরকার। যেহেতু তারা অ্যাপ্লিকেশন করেছে, আইনশৃঙ্খলা বাহিনী সেটা তদন্ত করবে, কার্যক্রম দেখার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের উপর ভিত্তি করে এই সংগঠনকে আবার তাদের মুভমেন্ট যেটা সেটা করার অনুমতি দিতে পারে। তাদের তদন্তের উপর ডিপেন্ড করে হিজবুত তাহরীর বিরুদ্ধে যে এলিগেশন গুলো আওয়ামী লীগ সরকার ছিল, বিগত সরকার এনেছিল, সেটা সত্যতা কত, এই যাচাই অন্তে দিতে তাদের রাইট টু মুভমেন্ট আছে, প্রত্যেকটা নাগরিক রাইট টু মুভমেন্ট। জি, এবং আপনি যেমনটা বলছিলেন যে এই হিজবুত তাহরীরের যে মিডিয়া সমন্বয়ক তিনিও বলেছেন তার বক্তব্যে যে একইভাবে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, জামায়াতের নিষিদ্ধটা প্রজ্ঞাপন দ্বারা করেছে, তাদের ক্ষেত্রে প্রজ্ঞাপনও জারি করা হয়নি। এবং জামায়াতের নিষেধাজ্ঞা যদি উঠিয়ে ফেলা যায় অথবা উঠিয়ে ফেলতে পারে, এটাকে তারা অভিনন্দন জানিয়েছেন এবং তারা বলেছেন যে সেক্ষেত্রে একই জাস্টিস, সেম জাস্টিস, অথবা তাদের নিষেধাজ্ঞাটা কেন তুলে ফেলা হচ্ছে না। আপনি যেমনটা বলছিলেন যে জামায়াতের উপর যেরকম নিষেধাজ্ঞা দিয়েছিল আওয়ামী লীগ সরকার, এইটার মধ্যে এবং হিজবুত তাহরীরের যে নিষেধাজ্ঞা, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য আসলে আমি যে পার্থক্যটা বলবো আর কি, আপনাকে যে বিষয়টা আগেও বলেছি, পার্থক্য বলতে আসলে হিজবুত তাহরীরকে তারা প্রথমেই মনে করেছে তাদের বিরোধী সংগঠন। বিরোধী সংগঠন বলে আপনারা জানেন যে হিজবুত তাহরীরকে তারা জঙ্গি বানাই ফেলছে। তারা জঙ্গি মদত দেওয়ার উস্কানি দিয়ে, মিডিয়া ট্রায়াল দিয়ে, দেশে একটা জঙ্গি নাটক সৃষ্টি করে হিজবুত তাহরীরকে সম্পূর্ণ একটা জঙ্গি মতবাদ দিয়েছে। এখন আসলে হিজবুত তাহরীর বিষয়ে আমি যে বিষয়টা বলবো, এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পিছনে ডিপেন্ড। যেহেতু সে 2009 থেকে তারা নিষিদ্ধ, আর তাদের মধ্যে যদি এরকম কোনো জঙ্গি সংস্থা না থাকে, তাহলে তারা তো অবশ্যই তাদের রাইট টু মুভমেন্ট ফেরত পেতে পারে, তাদের সংগঠনের স্বাধীনতা পেতে পারে, তারা সংগঠন করার যে অধিকার সেটা ফেরত পেতে পারে, তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার পেতে। জি, জামাত মানে জামাতে ইসলামের যে নিষেধাজ্ঞা, সেটা তো টোটালি একটা পলিটিক্যাল নিষেধাজ্ঞা, কারণ আওয়ামী লীগ চাচ্ছিল না যে জামাত বাংলাদেশের রাজনীতি। আচ্ছা, সেটা একটি বিষয়। এবং আপনি কি মনে করেন কিনা, এটা আমি জাস্ট আপনার মতামতটা নিতে চাই, দেশের যে পরিস্থিতিতে অথবা বিগত সরকার যেই সময় জামায়াতকে নিষিদ্ধ করেছে, এটা কি তাদের একটি রাজনৈতিক বিচক্ষণতা ছিল নাকি রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল? আপনি কি মনে করেন? সে রাজনৈতিক বলছে, জি, ভুল সিদ্ধান্ত। আর আপনার এই যে বিগত 5 তারিখের আগে, 5 তারিখে যে আমাদের যে ছাত্র জনতার যে স্বাধীনতা, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হয়, এর পূর্বে যে আওয়ামী লীগ সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সবগুলো সিদ্ধান্ত তাদের কথা আছে না, বিপদ যখন আসে চোখে কিছু বোঝা যায় না, দেখা হচ্ছে
বুদ্ধি কাজ করে। এরা প্রত্যেকটা সিদ্ধান্তে ভুল নিয়ে আওয়ামী লীগ ধ্বংস করার জন্য, আওয়ামী লীগ তো এখন ধ্বংসপ্রায় একটা সংগঠন। এই ধ্বংস করার জন্য আওয়ামী লীগেরই কিছু অতি উৎসাহী দালাল এরাই দায়ী। এবং এরা শুধু আওয়ামী লীগকে ধ্বংস করে নাই, দেশটাকে লুটে পুটে দুর্নীতি করে এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে। জি, জনাব ইব্রাহিম খলিল, আমি আরেকটি প্রশ্ন, আপনি আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছিলেন, যদি বলি যে শনিবার অর্থাৎ বাংলাদেশ সময় আজকেই শনিবার দুপুরে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমি একটু পড়ে শোনাই আপনাকে কি লেখা আছে সেই বিবৃতিতে, কয়েকটা লাইন। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নানক বলেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও হিমালয় সমান মনোবল নিয়ে অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আধার কেটে যাবে খুব শীঘ্রই। এবং বিবৃতির শেষাংশে তিনি বিশেষ দ্রষ্টব্যে বলেছেন যে 1 জুলাই থেকে এই পর্যন্ত আমাদের যেসব, অর্থাৎ আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর কথা বলেছেন জাহাঙ্গীর কবির নানক, যে যেসব নেতাকর্মী শুভানুধ্যায়ী সমর্থককে হত্যা করেছে, যাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট আগুন দিয়েছে, তাদের তালিকা সহ গ্রেপ্তারদের তালিকা অতি সত্বর তৈরি করে নিজের কাছে রাখতে এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে, আমি জানি না কোন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, এবং জনমত সৃষ্টির জন্য কাজ করুন, এই ধরনের কথা তিনি বলেছেন। তো এই যে বিষয়গুলো, আপনি কি মনে করেন, আপনি আইনজীবী, আপনি মাঠ যে ছাত্র জনতার আন্দোলন হলো অবশ্যই আপনি এটা সামনে থেকে দেখেছেন, এবং আওয়ামী লীগ সরকারের যে পতন সেটাও আপনি দেখেছেন, এবং আপনি আইনজীবী হিসেবে ভেতরে বাহিরে অনেক কিছুই দেখেন এবং জানেন। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের এই যে আধার জাহাঙ্গীর কবির নানক বলছেন খুব শীঘ্রই কেটে যাবে, এটার কি আসলে কোনো সুযোগ বা সম্ভাবনা আপনি দেখেন? এই আধার কাটার আওয়ামী লীগের কি কোনো সুযোগ সম্ভাবনা আছে? এই সুযোগ তাদের, যেহেতু তারা এখনো রাজনৈতিক দল, তারা রাজনীতি করে, তাদের অধিকার আছে। আপনার যার স্টেটমেন্টটা আপনি আজকে জাহাঙ্গীর কালকে একটা প্রথম আলোর একটা ভিডিও আপনারা দেখেন, ওই ঢাকা 13-এর ওনার যে পিএস বিপ্লব, ওনার 33-এর ওয়ার্ড কাউন্সিলর আসিফ, ওনার ছেলে পরিচয় দেয় আর কাউন্সিলর, সাবেক কাউন্সিলর তারেক-ই-জামান রাজু। কালকে প্রথম আলোর একটা নিউজ এবং ভিডিও। আমার বাসাও ঢাকা 13-তে, মোহাম্মদপুরে। ওইখানে যে তারা যে নৃশংসতা করেছে, তার নির্বাচনী এলাকাটার কথা। সারা বাংলাদেশে হাজার হাজার জনতা হত্যা, আহত, গুরুতর আহত, পঙ্গুত্ব বরণ করে এখন উনি ওনার এলাকায় যে হত্যাযজ্ঞ করেছে, এই হত্যাযজ্ঞের উপরে আওয়ামী লীগের আধার কাটাটা সহজ। জি জি জি, বলুন, প্লিজ বলুন। অনেক সময়ের একটা এদেশের মানুষ আওয়ামী লীগের এই হত্যাযজ্ঞ, আওয়ামী লীগের মানি লন্ডারিং, আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতন, আওয়ামী লীগ সরকার, পুলিশ, র্যাব দিয়ে যে গুম, হত্যা করেছে, এগুলো এদেশের মানুষ সহজে। আমি একজন আইনজীবী, আপনি একজন আইনজীবীর সাথে কথা বলছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী। এই দেশে 16 বছরে অনেক সুপ্রিম কোর্ট আইনজীবী নির্যাতন, পুলিশ, র্যাব, আওয়ামী লীগের। আমাকে 2021 সালের 11ই মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তুলে নিয়ে আমার মতন এক সুপ্রিম কোর্ট আইনজীবীকে 3 দিন গুম করে রাখে। সেদেশের সাধারণ মানুষের, যারা বিএনপি সাপোর্টার, বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা, বিএনপির থানা নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা, এদের উপরে কতটা জুলুম, অত্যাচার, নির্যাতন। বিএনপির কথা বললো, বিএনপি, জামাত, আওয়ামী বিরোধী, এই দেশে আওয়ামী বিরোধী যারাই ছিল গত 16 বছর, তারা শোষণ, শোষণের নির্যাতন শিকার হয়েছে। জি, জনাব ইব্রাহিম খলিল, এই জায়গায় আমি জি জি আমি আপনাকে একটু এর সাথে একটা প্রশ্ন করতে চাই। আপনি যেমনটা বললেন যে আপনাকে 2021 সালে একটি আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা তুলে নেওয়া হয়ে গিয়েছিল, এই বিষয়টি যদি আমাদের একটু
সুযোগ থাকে যদি একটু বিস্তারিত বলতেন, আসলে আপনাকে কোথা থেকে ধরলো, কিভাবে ধরলো, অথবা তারা কোথায় নিয়ে গেল, আপনাকে কতদিন রাখলো? আমাকে আপনার ধরছে, আমি আসলে 2021 সালের আপনার 11ই নভেম্বর আমার সুপ্রিম কোর্ট আইনজীবী নির্বাচন নির্বাচন সেকেন্ড দিন আর কি, 2 দিন নির্বাচন হয়, বুধ এবং বৃহস্পতিবার নির্বাচন শেষ করে আমার একটি বিশেষ মামলার ফাইলের জন্য আমার জুনিয়রদের সাথে রাগারাগি করে জজ কোর্টে রওনা দিই। ফাইলটা নিয়ে আসি। প্রতিমধ্যে সিভিল পোশাকে র্যাব সদস্য, আমি যে সিভিল, আপনি সিভিল কাউকে, আইন শৃঙ্খলা বাহিনীর যে কাউকে আপনার রাইট আছে, সাংবিধানিক রাইট এবং আইনগত যে রাইট, তাকে সার্চ করতে পারবেন। শো ইউর আইডেন্টি, শো ইউর আইডি। আমি একজন আইনজীবী হিসেবে স্বাভাবিক, আমি যেহেতু আইন জানি, আমি তাকে বলেছি যে, তাদেরকে বলেছি যে আপনার আইডি কার্ডগুলো দেখেন, কেন আমাকে নিয়ে যেতে চাচ্ছেন, কেন আমার সাথে কথা বলবেন বলতেছেন, এখানে বলেন না, তারা আমার সাথে কথা বলবেন, আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, তখন তাদের সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়েছে। এই তর্ক বিতর্ক হওয়ার মধ্যেই তারা আমাকে চানখার খুলে স্পটই আমাকে অ্যাটাক করে সেন্সলেস করেছে। তারপর তারা আমাকে লালবাগ, তাদের যে র্যাব, যেখানে নিয়ে তারা আমাকে 2 দিন রাখে। 2 দিন রাখার পরে আমাকে আপনার 2 দিন রাখার পরে তারা আমাকে চকবাজার থানায় একটা মামলা দিয়ে, যে আমি তাদের সাথে মারামারি করেছি। আমি 11 জন র্যাব সদস্যের সাথে নিরস্ত্র একটা মানুষ মারামারি করেছি। আমি একজন আইনজীবী, 11 জন র্যাব সদস্যের সাথে আমি নিরস্ত্র একটা মানুষ, তারা অস্ত্রধারী, আমি তাদের সাথে মারামারি করেছি, তাদেরকে আঘাত করেছি, সরকারি কাজে বাধা দিয়েছি। আমাকে একটা মামলা দেয়, মামলা দিয়ে বুধবারে ধরছে, শুক্রবার আমাকে আদালতে প্রসিডিউর। আমি শুক্রবার শনিবার আমি জেলে জেলে থাকি, রবিবার আমি আদালত থেকে জামিন পাই, রবিবার আমি আদালত থেকে জামিনে বেরোই। আর আমার ওই ঘটনায় সারা বাংলাদেশে তখন মানববন্ধন হয়েছে। আপনার প্রথম আলো পত্রিকায় এই রিপোর্টগুলো আসে, এখন ওই রিপোর্টগুলো আসে। এবং আমাকে যে নির্যাতন করা হয়েছে, আমার এই চোখে স্পট আছে, আমার চোখে মারাত্মক আঘাত। আমি হয়তো বা এটার বিচারের জন্য হয়তো আদালত আবার দেশে জি, যেতেই পারি। জনাব ইব্রাহিম খলিল। জি, আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা আসলে অনুষ্ঠানের সময় খুব বেশি নেই, আর হয়তো বা 3-4 মিনিট আছে, কিন্তু আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনার কাছ থেকে জেনে নিতে চাই। তার আগে আমি একটু আপনাকে একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সব মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। এবং তিনি আরও বেশ কিছু কথা বলেছেন। আমি মূলত যে প্রশ্নটা আপনার কাছে করতে চাচ্ছি, যে 5 অগাস্টের পর থেকে বিএনপি সহ রাজনীতিক বলেন, অথবা রাজনৈতিক মহল বলেন, অথবা সাধারণ মানুষ যারা বিএনপি সমর্থক, অথবা অন্যান্য সাধারণ মানুষ যারা আছেন, অনেকের মধ্যে একটি প্রত্যাশা, অথবা অনেকেই ভাবছেন যে জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন, অথবা অনেক মহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বেশ কয়েকজন বলেছেন যে তারেক রহমানকে দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, প্রক্রিয়া চলছে। আসলে আইন কি বলে, তিনি দেশে আসার ক্ষেত্রে যে আইনি কি ধরনের জটিলতা আছে, এটা জানতে চাই আপনার কাছে। তা আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার যেহেতু কোনো মামলার সাজা, সেক্ষেত্রে এই দেশে আসতে হয়তো ওনাকে আদালত সারেন্ডার, আরেকটা পদ্ধতি আছে, যেহেতু এই মামলাগুলো সবগুলো রাজনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মিথ্যা মামলা। আমাদের যে অনারেবল প্রেসিডেন্ট, তিনি চাইলে এই মামলাগুলো ওনাকে দায়িত্ব সেক্ষেত্রে আসতে পারে। এই 2টা প্রশ্ন, অথবা আমাদের অনারেবল প্রেসিডেন্ট তাকে রিলিজ দিতে, প্রেসিডেন্ট অর্ডিন্যান্স, অথবা আপনার দেশে আদালত। জি, জনাব ইব্রাহিম খলিল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি পরবর্তীতেও আপনাকে অতিথি হিসেবে পাবো। আমাদের আজকের অনুষ্ঠানের সময় আসলে শেষ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই।
আপনাদের আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।